আশুলিয়া শিল্পাঞ্চলে খুলেছে সব গার্মেন্টস। বিজিএমইএর সাথে বৈঠকে আসা সিদ্ধান্তে খুশি শ্রমিকরা। বিশৃঙ্খলা তৈরির অপচেষ্টা রোধে সতর্ক আইন শৃঙ্খলা বাহিনী। আমরা কালকে কাজ করব, কাজ চালিয়ে যাব। বিজিএমইর সাথে ভবিষ্যতে কোনো সংকট হইলে আমরা সেগুলো বুঝে নেব। উন্নয়ন প্রকল্পের নামে অর্থ খরচের প্রবণতায় লাগাম টানছে পরিকল্পনা মন্ত্রণালয়। ফেরত পাঠিয়েছে 13টি প্রস্তাব। ভাবা হচ্ছে মেগা অবকাঠামোর বিকল্প অর্থায়ন নিয়েও। কমিশন খেয়ে একটি কোম্পানির মেয়াদোত্তীর্ণ রি-এজেন্ট সরকারি বেসরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিকে ঢোকাচ্ছে অসাধু চক্র। সেগুলো দিয়েই হচ্ছে রোগ নির্ণয়। ময়লা ছিল, ময়লা ফেলা দিচ্ছে। ওইগুলো ময়লা আপনার এখানে কিভাবে আসবে? ময়লাগুলো কিভাবে আসছে আপনার এখানে ময়লা? আমি এবারে আনলাম। আমরা অর্ডার দেয়, আমরা কাজ করি, হয়তো আমরা বিভিন্ন হাসপাতালে মালামাল সাপ্লাই দিই। বগুড়ায় আধিপত্য বিস্তার ঘিরে এক রাতেই দুটি হত্যাকাণ্ড। সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মিজানুর রহমানকে খুন। হামলার শিকার যমুনার ব্যুরো প্রধান। শেরপুরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে রাতভর দুই কিশোর গ্যাংয়ের সংঘর্ষ। নিহত 2 জন, আহত কমপক্ষে 20। বিএনপি নেতা ও বৈষম্য বিরোধী শিক্ষার্থীদের পাল্টাপাল্টি মামলায় উত্তপ্ত রংপুরের পীরগাছা উপজেলা। দুপক্ষই করেছে বিক্ষোভ সমাবেশ। বিএনপি নেতারা আমাদের বাধা সৃষ্টি করে। আমরা এখন চাই আমাদের বিরুদ্ধে যে মামলাটা হয়েছে ওইটা তুলে নিতে। আমাদের ব্যবসায়ী সমিতির সভাপতির মিথ্যা মামলা, এটা অবশ্যই প্রত্যাহার করতে হবে। শুভেচ্ছা, যমুনা নিউজে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। নুসরাত বৃষ্টির সাথে আছি। শিরোনামগুলো শুনছিলেন। আজ থেকে আশুলিয়া শিল্পাঞ্চলের কারখানাগুলো খোলার সিদ্ধান্ত নিয়েছেন তৈরি পোশাক প্রস্তুত রফতানিকারকদের সংগঠন বিজিএমই এর নেতারা। সকাল 8টা থেকে নিয়ম মাফিক শ্রমিকদের বিভিন্ন কারখানায় ঢুকতে দেখা যায় এবং সোমবার রাতে গার্মেন্টস মালিক আর শ্রমিক পক্ষ এবং যৌথ বাহিনীর বৈঠকে এই সিদ্ধান্তের কথা জানানো হয়। আরও জানানো হয়েছে, সম্প্রতি আশুলিয়া শিল্পাঞ্চলে আন্দোলনকারী কোনো শ্রমিককেই কালো তালিকাভুক্ত করা হবে না। নারী পুরুষ বৈষম্য না করে যোগ্যতার ভিত্তিতে নিয়োগ দেওয়া হবে, এমনটাও জানিয়েছেন বিজিএমই এর নেতারা। এছাড়া টিফিনে আগের বরাদ্দের সাথে বাড়তি 10 টাকা যুক্ত হবে, আর হাজিরা বোনাস হিসেবে প্রতি মাসে বেতনের সাথে 225 টাকা দেওয়া হবে। আমরা এ বিষয়ে আরেকটু বাড়তি তথ্য জানবো। সাভারে যাচ্ছি, সহকর্মী মাহফুজুর রহমান নিপু আমাদের জন্য অপেক্ষা করছেন। নিপু, কারখানাগুলো যেহেতু আজ থেকে খোলার কথা, সেগুলো খুলতে শুরু করেছে কিনা, শ্রমিকরা কাজে যোগ দিয়েছেন কিনা? একেবারেই তো সকালবেলা ইতোমধ্যে তো শ্রমিকদের কাজে যোগ দেওয়ার কথা। আসলে গতকালকে যখন বিজিএমই এর সিদ্ধান্ত হয় এবং বিজিএমই এর সিদ্ধান্ত মোতাবেক আজকে শিল্পাঞ্চলের যে সকল কারখানাগুলো বন্ধ ছিল সে সকল কারখানা সহ সবগুলো কারখানায় খুলে দেওয়ার যে বিষয় সেটি কিন্তু ঘোষণা হয়েছে। এবং আমরা সকাল থেকে যেটা দেখেছি যে বিভিন্ন শিল্প কারখানার প্রধান ফটকগুলোতে যে শ্রমিকরা কিন্তু তারা কাজে যোগ দিচ্ছে। এখন পর্যন্ত আমরা কয়েকটি পোশাক কারখানার সামনে গিয়েছি, তারা দেখেছি তারা কিন্তু স্বতঃস্ফূর্তভাবে কিন্তু কারখানার ভেতরে প্রবেশ করেছে এবং প্রবেশ করছে। যদিও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা কিন্তু রয়েছে, পুলিশ আর বিজিবি, র্যাব, এছাড়া কিন্তু সেনাবাহিনী প্রত্যেক কারখানায় কিন্তু সতর্কতা অবস্থায় রয়েছে। আরেকটি বিষয় জানিয়ে রাখি যে শিল্পাঞ্চলের যে সকল কারখানাগুলোতে গতকালকে বন্ধ ঘোষণা করা হয়েছিল সেগুলো কিন্তু খুলে দেওয়া হয়েছে। তো সবকিছু মিলিয়ে আমরা এখনকার যে চিত্র দেখছি, এখনকার চিত্র হচ্ছে শিল্পাঞ্চলের প্রতিটি কারখানায় শ্রমিকরা প্রবেশ করতে শুরু করেছেন। কোথাও কোনো ধরনের অপ্রীতিকর ঘটনার সংবাদ আমরা পাইনি, কোনো ধরনের বিক্ষোভের সংবাদ আমরা পাইনি। আমরা দেখেছি যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাহারায় কিন্তু বেশ স্বতঃস্ফূর্তভাবে শ্রমিকরা কাজে অংশগ্রহণ করছেন। তবে সবকিছু বলতে গেলে আপনারা জানেন যে ডিপিজেটও কিন্তু রয়েছে। একেবারে ডিপিজেটের সংবাদ আমরা
নিয়েছি, যেটা জানা গেছে যে ডিপিজেড সহ আশপাশের এলাকা কিন্তু এখন পর্যন্ত পোশাক শ্রমিকরা কাজে যোগ দিয়ে উৎপাদন শুরু করেছে। শুনছিলাম, বিস্তারিত করে জানাচ্ছিলেন। ধন্যবাদ নিপু। উন্নয়ন প্রকল্পের নামে টাকা খরচের উৎসবে লাগাম টেনে ধরা শুরু করেছে পরিকল্পনা মন্ত্রণালয়। এরই মধ্যে ফেরত পাঠানো হয়েছে কয়েকটি মন্ত্রণালয়ের 13টি প্রস্তাব এবং সংসদ বিলুপ্ত হওয়ায় আপনি ঠেকে গেছে এমপিদের জন্য থোক বরাদ্দের প্রায় 1000 কোটি টাকা। ভাবা হচ্ছে মেগা অবকাঠামোর বিকল্প অর্থায়ন নিয়েও। বিশ্লেষকরা বলছেন, অর্থ সাশ্রয়ে যৌক্তিক কারণেই কাটছাঁট হতে পারে উন্নয়ন বাজেট। পরামর্শ, অনুন্নয়ন ব্যয়েও নজর দিতে হবে। বাকিটা জানাবেন সহকর্মী তৌহিদ হোসেন। অবকাঠামো উন্নয়নে 1.5 দশকে কয়েক লক্ষ কোটি টাকা খরচ করে শেখ হাসিনা সরকার। দৃশ্যমান হয় মেগা স্ট্রাকচার, তার সুবিধাও পাচ্ছে জনগণ। তবে বেশিরভাগ প্রকল্পে খরচের পরিমাণ নিয়ে প্রশ্ন ছিল। কোনো কোনো ক্ষেত্রে এশিয়া তো বটেই, পৃথিবীর সবচেয়ে ব্যয়বহুল উন্নয়ন হয়েছে এই দেশে। এখন প্রদীপের নিচের অন্ধকার দিকটিতেও আলো ফেলতে চায় অন্তর্বর্তী সরকার। দায়িত্ব নিয়ে প্রকল্পের ব্যয় সংকোচনের ঘোষণা দিয়েছিলেন পরিকল্পনা উপদেষ্টা ডক্টর ওয়াহিদুদ্দিন মাহমুদ। এমনকি বাস্তবায়নাধীন কম প্রয়োজনীয় প্রকল্প বন্ধ করার পক্ষে খোলাসা করেন নিজের অবস্থান। নিজেদের নির্বাচনী এলাকার জন্য অসংখ্য প্রকল্প, এখনও যে প্রকল্পগুলো আছে একনেকে যাওয়ার অপেক্ষায়, এগুলোকে আবার বলছি আমরা আবার স্ক্রুটিনি করতে হবে। কারণ যেসব প্রকল্পের আসলেই কোনো অগ্রাধিকার নেই এবং এগুলো আসলে কতদূর সুবিধা বয়ে আনে, এটা আমাদের অত্যন্ত দ্রুত গতিতে মূল্যায়ন করতে হবে এবং এগুলো ছাঁটাই করতে হবে। এরই মধ্যে শুরু হয়েছে সেই কর্মযজ্ঞ। পরিকল্পনা বিভাগের একনেক শাখা থেকে চিঠি দিয়ে ফেরত পাঠানো হয়েছে ভৌত অবকাঠামো, কৃষি, পানি সম্পদ ও পল্লী প্রতিষ্ঠান বিভাগের 13টি ডিপিপি। ফেরত পাঠানো প্রকল্পের মধ্যে আছে তিলমারি নদী বন্দর, মাতারবাড়ি বন্দর উন্নয়ন, কালুরঘাটের রেল ও সড়ক সেতু, রংপুর সিটি কর্পোরেশনের সড়ক উন্নয়ন ও ফরিদপুর বরিশাল কুয়াকাটা মহাসড়ক 4 লেন করতে ভূমি অধিগ্রহণ। ফেরত পাঠানোর পাশাপাশি খতিয়ে দেখা হচ্ছে চট্টগ্রাম কক্সবাজার হাইওয়ে ইমপ্রুভমেন্ট প্রজেক্ট, চট্টগ্রাম দোহাজারী ডুয়েল গেজ রেল রুট এবং মেট্রো রেল লাইন 1 ও 5 প্রকল্পের ব্যয়ও। MRT-1-এ সম্ভবত জাপানের বিনিয়োগের আগ্রহ রয়েছে, আবার MRT-5-এও অন্য বিদেশি দাতারা হয়তো আগ্রহ দেখিয়েছেন। সুতরাং বিদেশি অর্থায়িত প্রকল্পে যেখানে কিনা অর্থ প্রাপ্তির সুযোগ রয়েছে, যেহেতু আমাদের রিজার্ভ পরিস্থিতি খুব স্বস্তিদায়ক না, সুতরাং সেই জায়গাটির ক্ষেত্রে এই ধরনের প্রকল্পের অন্তত প্রারম্ভিক কাজের কিছু জিনিস শুরু করা যেতে পারে। অন্তর্বর্তী সরকার ছোট করতে যাচ্ছে জাতীয় বাজেট। এতে কাটা পড়বে বিলাসী উন্নয়ন কল্পনার অনেক বরাদ্দ। ব্যয় সংকোচনের এই নীতি সমর্থনযোগ্য বলে মনে করেন সিপিডির গবেষণা পরিচালক। ট্রেনিং সংক্রান্ত যে এক্সপেন্ডিচার, সেখানে একই সাথে বলেছিলাম যে বিভিন্ন রকমের ট্রান্সপোর্ট কেনার জন্য যে এক্সপেন্ডিচার, সেটার কথা বলেছিলাম। একই সাথে আমরা বলেছিলাম যে বিপুল পরিমাণ একটা অর্থ রাখা হয় ইনভেস্টমেন্টের নাম করে, যেটাতে আসলে প্রকারান্তরে এগুলো যে ব্যাড অ্যাসেট, এইগুলোর পিছনে এই অর্থগুলোকে ব্যয় দেখানো হয়, যেখানে এই ব্যাড অ্যাসেটগুলোর পিছনে এই অর্থ ব্যয়ের কোনো কারণ নেই। প্রকল্প অনুমোদনে প্রধান উপদেষ্টাকে চেয়ারপারসন করে এরই মধ্যে পুনর্গঠন হয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেক। তৌহিদ হোসেন, যমুনা নিউজ, ঢাকা। সরকারি বেসরকারি হাসপাতাল ডায়াগনস্টিকে মেয়াদোত্তীর্ণ রি-এজেন্ট সরবরাহ করছে একটি কোম্পানি এবং সেগুলো দিয়েই দিনের পর দিন রোগ নির্ণয় চলছে। অভিযোগ রয়েছে কমিশনের বিনিময়ে এই কাজে সাহায্য করছেন হাসপাতালের কর্মকর্তা কর্মচারীরা এবং কোম্পানির অফিসে গোপনে এসব কাজকর্মের ভিডিও ধারণ করলেও ক্যামেরার সামনে তারা অস্বীকার করেছেন। সহকর্মী তানভীর মিজানের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন আরেক সহকর্মী রাসেল আহমেদ। সরকারি বেশিরভাগ হাসপাতালের চিত্রই এমন। জানা অজানা রোগ থেকে মুক্তির আশায় চিকিৎসকের শরণাপন্ন হন রোগীরা। রক্ত ও প্যাথোলজি সহ বিভিন্ন পরীক্ষা করানো হয় রোগ ধরতে, কিন্তু রোগ নির্ণয়ে গুরুত্বপূর্ণ সেই পরীক্ষা ঠিক মতো হচ্ছে কি? এটা আসলে কর্তৃপক্ষের দায়িত্ব ঠিক মতো করা। কত টাকা দেওয়া বাইরে করতে পারি না, তার জন্য এখানে একটু সাহায্যের জন্যই আসছি। অনেকগুলো পরীক্ষা, সিবিএস, আরবিএস, তারপর এইচবিএস আছে, ইসিজি আছে। পরীক্ষার সঠিক নির্ভুল তথ্য নির্ভর করে রিয়েজেন্টের উপর। সরকারি বেসরকারি হাসপাতালে রিয়েজেন্ট ও মেশিন সরবরাহ করে প্রাইভেট কোম্পানিগুলো। তেমন একটি কোম্পানির 2টি প্রতিষ্ঠান, জেনেটিক ট্রেডিং ও অর্গানিক ইন্টারন্যাশনাল।
খবর আসে হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে মেয়াদ ফুরিয়ে যাওয়া রিয়েজেন্ট সরবরাহ করে কোম্পানিটি। সত্যতা যাচাইয়ে ছদ্মবেশে রাজধানীর আসাদগেট এলাকায় কোম্পানির কার্যালয়ে প্রবেশ করে যমুনা টেলিভিশন। দেখা যায় ছাপানো হয়েছে অসংখ্য নকল স্টিকার। আরেকদিকে মেয়াদ উত্তীর্ণ প্যাকেটে স্টিকার তুলে বসানো হচ্ছে নতুন তারিখের স্টিকার। ডাস্টবিনে ফেলে দেওয়া হচ্ছে মেয়াদহীন আসল স্টিকার। এর মধ্যে রয়েছে ভিটামিন ডি সহ রক্তের নানান পরীক্ষায় ব্যবহৃত উপকরণও। এবার জড়িতদের বক্তব্য নিতে চাই। ক্যামেরা দেখেই মেয়াদ উত্তীর্ণ পণ্য স্টিকার সরাতে ব্যস্ত হয়ে পড়েন কর্মীরা। তবুও ধরা পড়ে বেশ কয়েকটি পণ্যের অবৈধ কার্যক্রম। ময়লা ছিল, ময়লা ফেলাই দিচ্ছে। ওইগুলো ময়লা আপনার এখানে কিভাবে আসবে? ময়লাগুলো কিভাবে আসছে আপনার এখানে ময়লাটা? আমি রান্না আমরা অর্ডার দেয়, আমরা কাজ করি, হয়তো আমরা বিভিন্ন হাসপাতালে মালামাল সাপ্লাই দিই। একটা কোম্পানির প্রোডাক্ট বিদেশ থেকে আসছে আপনার, কিন্তু এই যে এক্সট্রা একটা লেভেল আমরা দেখতেছি, এই লেভেলটা কোথা থেকে আসছে? নরমালি বিদেশি প্রোডাক্টে তো আপনার লেভেল এখান থেকে আসবে না, কোম্পানির প্রোডাক্ট আসবে, আপনি সাপ্লাই দিয়ে পাঠিয়ে দেবেন হাসপাতালে। না, সেইভাবেই আসে সাধারণত। তো এইটা কোথা থেকে আসলো? এটা মনে হয় সম্ভবত ওনারা প্রিন্ট দিয়েছেন, কিন্তু এইগুলো আমরা লাগাই না, কারণ আমাদের যতগুলো আইটেম আসে এই বারকোডগুলো সব মেশিন রিড করে। হাসপাতালগুলোতে আপনাদেরই অপারেটর, তারাই অপারেট করে এবং এইটার বারকোডের ডেট আসলেও সেটা তারা হাইড করে, সেটা আমরা জানি। কিন্তু আমি জানতে চাচ্ছি যে এইটার কোনো অ্যান্সার আপনার কাছে আছে কিনা, যে এই যে এক্সট্রা একটা প্রিন্ট? না, এটার কোনো অ্যান্সার আমার কাছে নেই। যেটা কয়েক ধরনের প্রোডাক্ট, এগুলো হাসপাতালে সাধারণত পরীক্ষার জন্য ব্যবহৃত হয়। এর সবগুলোর স্টিকার আলাদা প্রিন্ট করে এখানে লাগানো হচ্ছিল এবং আমাদের দেখেই তারা সবাই এগুলোকে ডাস্টবিনে ফেলে দেওয়ার চেষ্টা করেছেন এবং তার অনেক নমুনা এখানেও আছে। এই যে এখানে বেশ কিছু প্রিন্টের কাটা অংশ, এবং এটি হচ্ছে পুরনো, যেটি অরিজিনাল, অর্থাৎ যেটি আসল যেই স্টিকার সেটি হচ্ছে এটি লেমিনেটেড করা একটি কাগজ, আর এটি হচ্ছে সাদা নর্মাল কাগজে প্রিন্ট দেওয়া। এই দুটি আলাদা, দেখলেই সাধারণত যেহেতু বুঝতে পারবে। এসবের ফাঁকে বেরিয়ে যান কোম্পানির মালিক একেএম কামরুজ্জামান, যিনি বহু বছর ধরে চালিয়ে যাচ্ছেন এই অবৈধ রিয়েজেন্ট ব্যবসা। না, এটা এই ব্যাখ্যা আমি দিতে পারবো না। এটা সেকশন আলাদা, এই সেকশন আলাদা, এটা আমার না। পরিচয় গোপন রাখার শর্তে জেনেটিকের সাবেক এক কর্মকর্তা জানান, প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারীদের শিক্ষা জীবনের মূল সনদ আটকে ও বাড়তি কমিশন দিয়ে এসব কাজ করান কামরুজ্জামান। ওদের আলাদা একটা কম্পিউটার সেটআপ আছে, সেখানে যখন যেটা দরকার সেটা সে প্রিন্ট করে নেয়। ধরেন ডেট আছে 23 সালের অক্টোবর পর্যন্ত, সেটা 24 সালের রিয়েজেন্ট চিপস খুলে 23 সালের অক্টোবরটা লাগিয়ে দিবে, তখন সেটআপটা হয়ে যাবে, তখন কোনো সমস্যা সে ডিটেক্ট করতে পারবে না। গেল সপ্তাহে সরবরাহ করা জেনেটিকের মেয়াদ উত্তীর্ণ মালামাল শনিবারও ছিল বিভিন্ন হাসপাতালে। বিএসএমএমের বায়োকেমিস্ট্রি বিভাগের ফ্রিজেও পাওয়া গেল সেসব উপকরণ। নবনিযুক্ত বিভাগীয় প্রধান জানিয়েছেন ব্যবস্থা নেবেন তিনি। তো ডেট এক্সপায়ার্ড রিয়েজেন্ট দিয়ে আমরা কখনোই ল্যাবে কোনো টেস্ট আমরা অ্যালাউ করি না, করতে পারিও না। এটা দিস ইজ ক্লিয়ার। এখন আমি একটু দেখে নিই, একটু বুঝে নিই বিষয়টা কি, কারণ এটা তো মানে গুরুতর অভিযোগ, এটা তো মানে কি বলে অবহেলা করা যাবে না। বায়োকেমিস্ট ও প্যাথোলজিস্টরা বলছেন, মেয়াদ উত্তীর্ণ রিয়েজেন্ট দিয়ে প্রকৃত রোগ বা সমস্যা ধরা কোনোভাবেই সম্ভব নয়। ট্রিটমেন্টের জন্য ওটা কোনোভাবে অ্যাকসেপ্টই করতে পারবে না। মানে আপনি যে ধরেন আসলো 10, এইটা কি আসলেই পেশেন্টের ব্লাডকে রিফ্লেক্ট করছে কিনা, এটা তো আমরা কোনোভাবেই মানে এটা যে রাইট, এটা যে হতেও পারে এটা 100, এটা 10 আসছে, এটা মানে অ্যাকসেপ্ট করা যাবে না কোনোভাবেই। এরই মধ্যে বেশ কিছু বিলের কপি, চালান এবং অন্যান্য ডকুমেন্ট পেয়েছি আমরা। এই পুরো কাজে কখনো কখনো হাসপাতাল বা ডায়াগনস্টিক্সের কর্তা ব্যক্তিরাও জড়িত থাকেন, তেমন একটি প্রমাণও পেয়েছি আমরা। 2023 সালের অক্টোবরের 30 তারিখে একটি প্রভাবশালী হাসপাতালে বেশ কিছু পণ্য সরবরাহ করে জেনেটিক ট্রেডিং, যেখানে মোট বিলের 30% কমিশন দেওয়া হয়েছে ওই হাসপাতালের কর্তা ব্যক্তিদের। কোম্পানিটি পণ্য সরবরাহ করে সরকারি ঢাকা মেডিকেল কলেজ, ক্যান্সার হাসপাতাল, গ্যাস্ট্রোলিভার, হৃদরোগ, ল্যাবরেটরি মেডিসিন সহ অনেক সরকারি বেসরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে। এতে অরিজিনালের টাকা পরিশোধ করলেও মাসুল গুনছে সাধারণ মানুষ। রাসেল আহমেদ, যমুনা নিউজ, ঢাকা। কারওয়ান বাজারে চাঁদাবাজির অভিযোগে ছাত্র জনতার হাতে আটক হয়েছেন তেজগাঁ থানা শ্রমিক দলের আহ্বায়ক
জালাল আহমেদ। প্রত্যক্ষদর্শীদের অভিযোগ, সোমবার রাত 11টা নাগাদ কারওয়ান বাজারে ব্যবসায়ীদের থেকে চাঁদা তোলার জন্য জালালের নেতৃত্বে শতাধিক চাঁদাবাজ আসে। ব্যবসায়ীরা শিক্ষার্থীদের খবর দিলে তারা এসে চাঁদাবাজদের প্রতিহতের চেষ্টা করেন। এ সময় চাঁদাবাজদের হামলা শিক্ষার্থী সহ একাধিক ব্যবসায়ী আহত হন। পরে শিক্ষার্থীরা জালাল আহমেদকে আটক করে পুলিশের হাতে সোপর্দ করে, যদিও সব অভিযোগ অস্বীকার করেছেন শ্রমিক দলের আহ্বায়ক। বাজারের লোকজন আমাদেরকে ইনফর্ম করলো চাঁদাবাজ ধরছে, চাঁদাবাজ ধরে ওরা থেকে মারামারি চলতেছে এখানে। তো আমরা দ্রুত এখানে যাই আমাদের টিম নিয়ে। যাওয়ার পর আমরা দেখতেছি অলরেডি মারামারি চলতেছে, ওনাকে বেধরো মারতেছে সবাই। তো আমরা ওখানে ঢুকি, ওনাকে কোনো রকম প্রোটেক্ট করার চেষ্টা করি। তো ওনাকে প্রোটেক্ট করতে হয়েছে কি, যে ওনার যে লোকজন ছিল ওনারা আমাদেরকেও মারছে। সবাই বলেছে যে উনি একজন চাঁদাবাজ আর ওনাকে ধরে নিয়ে যাওয়ার জন্য, আর স্টুডেন্টরা ইনফর্ম করছে কারণ বাজারের এই লোকজন। 1 মাস যাবত এই লিস্টটা করতেছি, আরও কিছু নাম হলে দেন আমরা আর্মির কাছে এটা জমা দিব। তো ওই লিস্টে ওনার নাম ছিল, আজকে ওনাকে আমরা পাইছি। আমাকে ক্যাম্পাসের সামনে পাইলে তারা মারবে, কারণ আমি চাঁদাবাজ ধরছি এবং এই কর্মকাণ্ডের সাথে জড়িত আছি। আরদারি করে আমি চলে আসতেছি, ওনারা মারামারি করতেছে, 2 গ্রুপে দখল লইয়া 2 গ্রুপে দখল করবে। আমি বললাম তোমরা মারামারি করো না, দখলের দরকার না, তোমরা চলে যাও, কেউ কাউকে মানে না। এখন আমি চলে আসতেছি, ওনারা কইতে আছে যে আমি যেতে আছে তারা শ্রমিক দলের করি, এই কারণে ওনারা আমার দোষ দিতে আছে। বগুড়ায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে 2 ঘন্টার ব্যবধানে 2টি হত্যাকাণ্ড ঘটল। প্রথমে প্রতিপক্ষের ধারালো অস্ত্রের আঘাতে খুন হন সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মিজানুর রহমান। পরে আহত অবস্থায় আটককৃত এক হামলাকারীকে হাসপাতালে নেওয়া হলে জরুরি বিভাগেই তাকে পিটিয়ে হত্যা করা হয়। এই ঘটনার ভিডিও ধারণের সময় পিটিয়ে আহত করা হয় যমুনা টেলিভিশনের সিনিয়র রিপোর্টার ও ব্যুরো প্রধান মেহেরুল সুজনকে। মারধরের শিকার হন ঘটনাস্থলে থাকা আরও 5 সাংবাদিক। রোববার রাত 9টা নাগাদ বগুড়া রংপুর মহাসড়ক সংলগ্ন গোকুল বন্দর এলাকায় রাজনৈতিক সহকর্মীদের সাথে আড্ডা দিচ্ছিলেন সদর উপজেলা জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মিজানুর রহমান। এই সময় তাকে কুপিয়ে হত্যা করা হয়। তার মৃত্যুর খবরে হাসপাতালে পৌঁছায় শত শত নেতাকর্মী। সেখানেই আটক হামলাকারীদের একজনকে আহত অবস্থায় ভর্তির চেষ্টা করছিল পুলিশ। জরুরি বিভাগেই আটক সালমান হোসেনকে পিটিয়ে হত্যা করা হয়। প্রত্যক্ষদর্শীরা জানায়, গোকুল ইউনিয়ন যুবদলের সদ্য বহিষ্কৃত আহ্বায়ক বিপুলের সাথে আধিপত্য বিস্তার নিয়ে স্বেচ্ছাসেবক দলনেতা মিজানের পুরনো বিরোধ ছিল। 6 বছর আগেও ওই এলাকায় মিজানকে হত্যার চেষ্টা করে বিপুল। সেই যাত্রায় প্রাণে বাঁচলেও মিজান পা হারিয়ে পঙ্গু হয়ে যায়। সোমবার রাতে বিপুলের নেতৃত্বে 20-25 জনের একটি দল এলোপাতাড়ি কোপায় মিজানকে। হাসপাতালে নেয়ার পথেই তার প্রাণ যায়। দেখি যে আমাদের অফিসের দক্ষিণ পাশে দেখি পড়ে আছে, দেখার পরে দেখি যে এগুলো মাথার এগুলো আর নাই, মনে করেন মাথাতে গিয়েছে। দলীয় নেতারা বলছেন, শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে কয়েকদিন আগে ইউনিয়ন যুবদল নেতা বিপুলকে বহিষ্কার করা হয়। সাংগঠনিক নিষ্ক্রিয়তা ও আওয়ামী লীগ নেতাদের সাথে আতাতের অভিযোগ ছিল তার বিরুদ্ধে। ধারণা, পূর্ব বিরোধের জের আর বহিষ্কারের ক্ষোভ দুটোরই বহিঃপ্রকাশ ঘটাতেই এই হত্যাকাণ্ড। ও দীর্ঘদিন হলো রিলেটিভ ছিল আর আওয়ামী লীগের ভোট করছে, বিভিন্ন অভিযোগ আমাদের কাছে ছিল। এই কারণে আমরা ওকে দল থেকে দলের শৃঙ্খলা ভঙ্গ করার কারণে তাকে বহিষ্কার করা হচ্ছে। কুলাঙ্গারদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই এবং সর্বোচ্চ শাস্তি চাই, সর্বোচ্চ শাস্তি চাই। এটাই আমার চাওয়া। আমি ছিল আহ্বায়ক হিসেবে আমি চাই, আর কিছু চাই না আমি। মিজানের মৃত্যুর খবরে রাত 11টায় হাসপাতাল চত্বর যখন দলীয় নেতাকর্মীতে ভরা, সে সময় পুলিশের গাড়িতে হাসপাতালে আনা হয় হত্যাকাণ্ডে অভিযুক্ত আটক সালমান হোসেন নামে বিপুলের এক আহত সহযোগীকে। তাকে জরুরি বিভাগে নেওয়া হয়, কিন্তু সেখানেই বিক্ষুব্ধ নেতাকর্মীরা ঢুকে সালমানকে এলোপাতাড়ি পিটিয়ে মারে। এই ঘটনায় ভিডিও ধারণ করতে গেলে স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা বেধড়ক পিটিয়ে আহত করে যমুনা টেলিভিশনের বগুড়া ব্যুরো প্রধান মেহেরুল সুজন সহ 5 সাংবাদিককে। প্রকাশ্যে স্বেচ্ছাসেবক দলনেতা ও হাসপাতালে অভিযুক্তকে পিটিয়ে হত্যার ঘটনায় স্পষ্টভাবে কিছুই বলছে না পুলিশ। তবে দুটো ঘটনাই তারা খতিয়ে দেখছে বলে জানিয়েছেন। ঘটনা একেবারে প্রাথমিক পর্যায়ে আছে, কারা করছে, কিভাবে করছে আমরা বিস্তারিত জেনে যারা দুষ্কৃতকারী সবাইকে গ্রেপ্তার করা হবে, আইনের আওতায় আনা হবে। সরকার পতনের পর গেল 1 মাসে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি ও অঙ্গ সংগঠনের অন্তত 10 জনকে বহিষ্কার করেছে বগুড়া জেলা বিএনপি। তবে অন্তর্বর্তী সরকারের আমলে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এই প্রথম প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের জেলায় ঘটল হত্যাকাণ্ড। জারিন অর্নি, যমুনা নিউজ।
শেরপুরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে 2 জন নিহত হয়েছেন, কমপক্ষে 20 জন আহত হয়েছেন। সোমবার রাতে গৌরীপুর ও খোয়ারের পাড় এলাকার 2 কিশোর গ্রুপের কথা কাটাকাটি থেকে এই ঘটনার সূত্রপাত। স্থানীয়রা জানায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বাগবিতণ্ডায় জড়ায় কিশোররা, যা হাতাহাতিতে গড়ায়। পরে মাইকে ঘোষণা দিয়ে দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায় 2 মহল্লার বাসিন্দারা। এ সময় দুপক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া চলে। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে সেনাবাহিনী ও পুলিশ। আহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে একজনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। আজ সকালে চিকিৎসাধীন অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে আরও একজন প্রাণ হারান। উপজেলা বিএনপি নেতা আর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের পাল্টাপাল্টি মামলায় উত্তপ্ত রংপুরের পীরগাছা। দুপক্ষই মামলার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছে। এখন পর্যন্ত কাউকে গ্রেফতার না করলেও পুলিশ বলছে তদন্ত শেষেই প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। রংপুরের পীরগাছার স্টেশন সড়ক 7 সেপ্টেম্বর বিকেলে উপজেলা বিএনপির আহ্বায়ক ও বাজার দোকান মালিক ব্যবসায়ী সমিতির সভাপতি আমিনুল ইসলাম রাঙ্গার দায়ের করা মামলার প্রতিবাদে বিক্ষোভ করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের অভিযোগ, শেখ হাসিনার পতনের দিন পীরগাছা বাজারের দোকান মালিক ব্যবসায়ী সমিতির কার্যালয়ে হামলা চালায় দুর্বৃত্তরা। কিন্তু সেই ঘটনায় রাঙ্গা থানায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 22 শিক্ষার্থীর নামে মামলা করেন। নিজের চাচা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মাহমুদ মিলনকে বাঁচাতেই রাঙ্গার এই মিথ্যা মামলার আশ্রয় অভিযোগ শিক্ষার্থীদের। বিএনপির নেতারা আমাদের বাধা সৃষ্টি করে, আমাদেরকে আন্দোলন করতে দেবে না, তারা চাষাবাসীদের রাজনীতি করে। আমরা এখন চাই আমাদের বিরুদ্ধে যে মামলাটা হয়েছে ওইটা তুলে নিতে এবং ওনার বিরুদ্ধে বাজার সমিতির সভাপতি উনি ওইটা থেকে বহিষ্কার। যদিও ছাত্র জনতার অভ্যুত্থানের পর বিজয় মিছিলে গুলি ছোড়ার অভিযোগ রয়েছে আমিনুল ইসলাম রাঙ্গার বিরুদ্ধে। উনি পকেট থেকে বন্দুকটা বের করে আমাদের একটা ভাইকে গুলি করে, তারপর 4 রাউন্ড গুলি ছাড়ে। গুলি ছোড়ার পরে তারপর আমাদের একটা ভাই আছে একরামুল নাম, ওনার হাতে এইখানে গিয়ে গুলিটা লাগছে। 7 সেপ্টেম্বর রাঙ্গাকে প্রধান আসামি করে মামলা করেন 5 আগস্ট গুলিবিদ্ধ এক শিক্ষার্থী। এই মামলার প্রতিবাদে বিক্ষোভ করে উপজেলা বিএনপি। আধাবেলা ধর্মঘট পালন করে পীরগাছা ব্যবসায়ী সমিতিও। মামলা প্রত্যাহারের দাবি, একটাই দাবি, তার নামে মিথ্যা মামলা। এই মামলা আমরা কখনো মানে নিতে পারি না। একত্রিত হয়ে আমরা একটা ইয়ে করছি যে না, আমাদের ব্যবসায়ী সমিতির সভাপতির নামে মিথ্যা মামলা, এটা অবশ্যই প্রত্যাহার করতে হবে। অভিযোগ অস্বীকার করে রাঙ্গা বলেন, যাদের বিরুদ্ধে মামলা করা হয়েছে তারা সকলেই আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত। আমার ব্যবসায়ীদের নিরাপত্তার সাথে আমি ফাঁকা গুলি করেছি, সবাই জানে। আমার লাইসেন্স কিন্তু রিভলভার আছে, তাদের ছত্রভঙ্গ করার জন্য আমি উপরে ফাঁকা ফায়ার করেছি। যাদের কমিটির ভিতরে নাম আছে, ছাত্রলীগের নাম আছে, যুবলীগের নাম আছে, ছাত্র সমাজের নাম আছে, এই চিহ্নিত ব্যক্তিরাই আজকে পীরগাছা বাজার অরাজকতা সৃষ্টি করেছে। পুলিশ জানায় মামলা দুটির নিবিড় তদন্ত শেষে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। দুটি মামলায় সঠিকতা যাচাই এবং তথ্যপত্র যাচাই করে আমরা পদক্ষেপ নিচ্ছি। আমাদের তদন্ত চলমান আছে, যাতে কোনো নিরপরাধ ব্যক্তি হ্যারাসমেন্ট না হয়। মামলা দুটিতে এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি। সরকার, মাঝারুল মান্নান, যমুনা নিউজ, রংপুর। চাঁদা আর তৈরি পোশাক কারখানার ঝুট ব্যবসার নিয়ন্ত্রণ না পেয়ে শিল্প মালিকদের মিথ্যা মামলায় আসামি করার অভিযোগ উঠেছে নারায়ণগঞ্জের 2500 ও রূপগঞ্জে। 2টি হত্যা মামলায় আসামি করা হয়েছে তৈরি পোশাক কারখানা ফকির গ্রুপের মালিকদের। জুন মাসে হৃদরোগে মৃত্যু হলেও আগস্টে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হত্যার অভিযোগে মামলা করা হয়েছে এবং এ নিয়ে গ্রুপের 50,000 শ্রমিকের মাঝে চাপা আতঙ্ক বিরাজ করছে। জুন মাসের 3 তারিখ হৃদরোগে আক্রান্ত হয়ে রূপগঞ্জের ডিকেএমসি হাসপাতালে ভর্তি হন একটি গণপরিবহনের সুপারভাইজার ও 2500 দুপতারা ইউনিয়ন বিএনপির সহসভাপতি বাবুল মিয়া। ওই দিন সন্ধ্যায় হাসপাতালেই মারা যান তিনি। ঘটনার 2 মাস পর 5 আগস্ট ছাত্র জনতার আন্দোলনে সরকারের পতন হলে 22 আগস্ট দুপতারা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুল আমিন বাদী হয়ে 2500 থানায় হত্যা মামলা করেন। আসামি করা হয় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ সরকারের কয়েকজন মন্ত্রী ও জেলার 5টি সংসদীয় আসনের সাবেক এমপিদের। একই মামলায় ফকির গ্রুপের মালিকপক্ষের 3 জনকেও আসামি করা হয়।
বাদীর অভিযোগ, বৈষম্য বিরোধী আন্দোলনে যোগ দেয় দলের কর্মী বাবুল মিয়াকে 4 আগস্ট আসামিরা কালীবাজার থেকে অপহরণ করে কুপিয়ে ও পিটিয়ে আহত করে। পরে 2500 উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মারা যান। তবে হাসপাতালের আবাসিক চিকিৎসক জানান, শুধু 4 আগস্ট নয়, গত 3 মাসে বাবুল মিয়া নামে গির্দা বা আশেপাশের এলাকা থেকে কোনো রোগী আসেনি স্বাস্থ্য কমপ্লেক্সে। রোগীকে আমরা পেয়ে থাকলে মৃত ঘোষণা করলে আমাদের রেজিস্টার খাতা থাকতো, কিন্তু এরকম কোনো তথ্য আমাদের হাসপাতালের রেজিস্টার খাতায় নেই, তাই আমরা বলতে পারছি এই কথাটা সত্য না। এদিকে রূপগঞ্জের ডিকেএমসি হাসপাতালের মৃত্যু সনদ বলছে, গত 3 জুন হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান আগস্টে দ্বিতীয়বার মৃত্যু দেখানো বাবুল মিয়া। একই তারিখে একই কারণ দেখিয়ে মৃত্যু নিবন্ধন করেছে সরকারি জন্মমৃত্যু নিবন্ধন প্রতিষ্ঠান। এ ব্যাপারে মামলার বাদী নুরুল আমিনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি। বাবুল মিয়ার বাড়িতে গিয়ে দেখা যায় সেটি তালাবদ্ধ। স্থানীয়রা জানান, গণমাধ্যম কর্মীদের এড়িয়ে চলতেই আত্মগোপনে রয়েছে পরিবারটি। উনি মারা যাওয়ার পরই ছাত্রদের আন্দোলন রয়েছে। শেখ হাসিনা সরকার যেদিন হয়েছে উনি তো সেদিন মারা যায়নি নাকি? না, ওই দিন আগে মারা গেছে। 5 আগস্ট 2500-এর গোপালদি ইউনিয়নের বালুয়াকান্দি গ্রামে সংঘর্ষে শফিকুল নামে এক টেক্সটাইল শ্রমিক মারা যান। সেই ঘটনায় করা মামলাতেও আসামি ফকির গ্রুপের 3 কর্ণধার। মামলার ব্যাপারে নিহতের স্ত্রীর দাবি, আসামিদের না চিনলেও তাদের হুকুমে তার স্বামীকে হত্যা করা হয়েছে বলে শুনেছেন। আর নিহতের ভাই রফিক বলেন, কাদেরকে মামলায় আসামি করা হয়েছে তারা প্রকৃতপক্ষেই জানেন না। হেরা কর কইছে দেখে বাইডি আমি দিছি, নাইলে আমার কোন দরকার ছিল। আমার স্বামীর মারছে, আমরা কোন হেরা একবার চিনি, একবার আমি চিনি না। আচ্ছাই কইছে যে আপনার অভিযোগ বলেন, পরে আমার বাইর বউ আবারও নাম কইছে, কোয়ার পরে কয় ঠিক আছে আপনি আলা দানগা কেস হয়ে থাকে। ইয়ার ভিতরে হেরা কি করছে, কার নাম দিছে, কিন্তু আমরা ভাই এটা বলতে পারবো না। এ বিষয়ে 2500 থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বলেন, বাদীর অভিযোগে এজাহার গ্রহণ করা হয়েছে। নিরপরাধ কেউ থাকলে সেটি তদন্তে বেরিয়ে আসবে। পাবলিক বাদী হয়ে যদি আমাদের কাছে কোনো অভিযোগ নিয়ে আসে, আমরা সেই অভিযোগ নিতে আইনগতভাবে বাধ্য। যাদের বিরুদ্ধে প্রমাণিত হবে যে তারাই জড়িত ছিল ঘটনায়, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। আদারওয়াইজ কাউকে যদি এখানে আসামি করা হয়, তদন্ত সাপেক্ষে তাদেরকে মামলা থেকে অব্যাহতি দেওয়া হবে। জাহিদ হাসান, যমুনা নিউজ। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পর দীর্ঘ 1 মাস পেরোলেও সিরাজগঞ্জের ঢাকাগামী একমাত্র ট্রেন সিরাজগঞ্জ এক্সপ্রেস চালু হয়নি। গত 4 আগস্ট দুর্বৃত্তরা শহরের বাজার স্টেশন টিকিট কাউন্টারটি পুড়িয়ে দেয়। নতুনভাবে চালুর উদ্যোগ নেয়নি রেল কর্তৃপক্ষ। এতে করে চরম ভোগান্তিতে পড়েছে জেলাবাসী। 1 সপ্তাহের মধ্যে ট্রেনটি চালু না হলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র জনতা ও সাধারণ মানুষ। ভোরে রেলের বাঁশি শুনে এক সময় ঘুম ভাঙত যে শহরবাসীর, ইঞ্জিনের আওয়াজে মুখর থাকত যে শহর, সেই রেল সিটি খ্যাত সিরাজগঞ্জ আবারও হয়ে পড়েছে রেল শূন্য। 1998 সালে বঙ্গবন্ধু সেতু নির্মাণের পর অবহেলা ও পরিকল্পনাহীনতায় গৌরব হারাতে বসে শহরটি। লোকাল স্টেশন থেকে 2টি আন্তনগর, একটি মেইল ও একটি লোকাল ট্রেনে বন্ধ হয় যাত্রী তোলা। পরবর্তীতে রেলপথে রাজধানীতে পৌঁছার একমাত্র ভরসা ছিল সিরাজগঞ্জ এক্সপ্রেস। তবে গত 4 আগস্ট বাজার স্টেশনের টিকিট কাউন্টারটি দুর্বৃত্তের দেয়া আগুনে পুড়ে গেলে বন্ধ রাখা হয় ট্রেনটি। স্থানীয়দের অভিযোগ, রেল চালুর কোনো উদ্যোগই নেয়নি কর্তৃপক্ষ। আমরা এই সিরাজগঞ্জে ট্রেন চলাচল চাই এবং আন্তনগর ট্রেন এক্সপ্রেস আবারও আগের মতন ফিরিয়ে পেতে। আমাদের সিরাজগঞ্জের বাজার স্টেশন থেকে একটা মাত্র ট্রেন যেটা কমলাপুর পৌঁছায়, আমরা এখন ট্রেনে যাতায়াত করতে পারছি না। আমাদের ভোগান্তিটা যেন না হয়, এই জন্যই আমরা চাই যে আমাদের এই এক্সপ্রেসটা চালু হোক। রায়পুর, বাহিরগোলা সহ 4টি স্টেশন ঘিরে চলত হাজারো মানুষের জীবিকা নির্বাহ। তাই এক্সপ্রেস ট্রেনটি চালু না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি ছাত্র সমাজের। আমরা আন্দোলন করব যদি 7 দিনের মধ্যে এই ট্রেনটি যদি চালু না হয়। শুধু ছাত্র সমাজ আন্দোলনে নামবে, শুধু তাই নয়, তার সাথে সাধারণ জনগণও আমাদের সাথে রাজপথে নামবে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আমরা কিন্তু কঠোর হুঁশিয়ারি দিচ্ছি, আমরা এই সুবিধার জন্য, উন্নতির জন্য, দেশের জন্য আমরা আবার আন্দোলনে নামব। রেল কর্তৃপক্ষ জানায়, পশ্চিমাঞ্চলের অনেক স্টেশনই পোড়ানো হয়েছে। সংস্কার না হওয়া পর্যন্ত ট্রেন চালু করা সম্ভব না, বলছেন পশ্চিমাঞ্চল রেলের মহাব্যবস্থাপক। এটা আসলে বিভিন্ন ট্রেন এবং বিভিন্ন স্টেশন ভাঙচুর হওয়ার কারণে এই চালু করা যাচ্ছে না, দেখা যাচ্ছে চেষ্টায় আছে, আমরা দেখা যায়। এর আগে স্থানীয়দের আন্দোলনের মুখে 2013 সালের 27 জুন চালু করা হয় সিরাজগঞ্জ এক্সপ্রেস। জারিন অর্নি, যমুনা নিউজ।
যৌন হয়রানি, অর্থ আত্মসাৎ সহ নানা অভিযোগ উঠেছে টাঙ্গাইলের মির্জাপুর মহিলা কলেজের অধ্যক্ষের বিরুদ্ধে। অধ্যক্ষ হারুনুর রশিদ ও তার সহযোগীদের কলেজ থেকে বহিষ্কার চায় ছাত্রীরা। প্রশাসন বলছে অভিযোগ তদন্তের পরেই ব্যবস্থা নেওয়া হবে। কলেজের যে কোনো অনুষ্ঠান মানেই যেন অধ্যক্ষের উন্মাদনা, হোক সেটা শিক্ষার্থীদের রিহার্সাল স্থল কিংবা অনুষ্ঠানের মূল মঞ্চ। শিক্ষার্থীদের সাথে নিয়েই উৎসবে নেচে উঠতেই যেন বেশি পছন্দ টাঙ্গাইল মির্জাপুর মহিলা কলেজ অধ্যক্ষের। গেল কয়েকদিন ধরেই আন্দোলন করছেন মহিলা কলেজের শিক্ষার্থীরা। তাদের এই আন্দোলন অধ্যক্ষের বিরুদ্ধে, বিচারের আশায় ক্যাম্পাসে সুষ্ঠু পরিবেশের জন্য। শিক্ষার্থীদের অভিযোগ, দীর্ঘদিন ধরেই ছাত্রীদের যৌন হয়রানি সহ অনৈতিক প্রস্তাব দিয়ে আসছেন তাদের অধ্যক্ষ। অর্থ আত্মসাতেরও অভিযোগ করেন কেউ কেউ। সামনের দিক দিয়ে যখন ক্লাস করায় স্যারে, উনি পেছন দিক দিয়ে পেছনের দরজা দিয়ে যায় মেয়েদের পিঠের মধ্যে এইভাবে থাপ্পড় মারে। স্টুডেন্টের শরীরে থাপ্পড় মারে, তো সর্বোচ্চ হাত কতক্ষণ তার শরীরে থাকবে? কয়েক সেকেন্ড, কিন্তু উনি হাত দিয়ে এইভাবে টিপাটিপি শুরু করে। আমরা অভিযোগ দিছি আমাদের গায়ে হাতে কথা বলে আর বিভিন্নভাবে টাকা নিতেছে, কিন্তু কলেজের কোনো উন্নতি করতেছে না। শিক্ষার্থীরা বলছেন লজ্জায় এতদিন প্রতিবাদ করেনি কেউ, কয়েকজন বন্ধ রেখেছে ক্লাসে আসা। আন্দোলন থামাতে ফোনে হুমকি ধামকিরও অভিযোগ উঠেছে অধ্যক্ষের বিরুদ্ধে। আমার কলেজ থেকে কে আমার খাতা সেটা দেখা আছে, কেমন কথা? কলেজ তো তার কারো বাপ দাদার না, জমি না। 3বার কল দিয়েছিল, আবার কল দেওয়ার পরে যে বলে যে আমি কি আন্দোলনের নেত্রী কিনা, তারপরে যদি নেত্রী থেকে থাকি তাহলে ওই জায়গা থেকে সরে আসতে বলছে। আমরা যদি অন্যায় করি স্যার আমাদের স্কেল দিয়ে মারুক বা আমাদের ধমক দিক, সেটা আমরা শুনবো, কিন্তু স্যার কেন আমাদের পিঠে হাত দিয়ে মারবে সেটা তো আমরা মেনে নিব না। ওয়াশরুমে কি প্রিন্সিপালের যাওয়ার কোনো দরকার আছে? সে আমাদের ওয়াশরুম কেন চেক করে? শিক্ষকরা জানান 1997 সালে কলেজের একাডেমিক কার্যক্রম শুরুর পর অধ্যক্ষ হারুনুর রশিদের বিরুদ্ধে এমন অভিযোগ উঠেছে একাধিকবার। এমনকি বিগত সময়ে তার বিরুদ্ধে যৌন হয়রানির মামলাও হয়। এর আগে উনি 2019 সালে একবার বরখাস্ত হয়েছিলেন গভর্নিং বডির দ্বারা নারী সংক্রান্ত কারণে। কিছু কিছু আছে, ওদেরকে কিছুটা যৌক্তিক আছে, আবার সবগুলো তো যৌক্তিক না অনেকটাই। ভারপ্রাপ্ত অধ্যক্ষ জানালেন কলেজে শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনতে কাজ করছেন তিনি। একটা প্রতিষ্ঠান চালাইতে গেলে দেখা যায় যে সেখানে একবারে শূন্যভাবে রাখা যায় না, নিয়ম অনুযায়ী প্রশাসন থেকে আমাকে এই কলেজে একটু দায়িত্ব দিয়েছে। তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত শিক্ষক। কলেজ আমার নিজের হাতে তৈরি, একেবারে আপাতবাস্তব। 18 সালে বাইরের কিছু মেয়েদের কিছু লোক, সেগুলো ছোট ছোট বাচ্চা 4-5 পড়তো, এরকম আমাকে দিয়েছিল। শেষ পর্যন্ত সেটা মামলা অনেক কিছু হয়ে সেটা মিথ্যা প্রমাণিত হয়েছে। আমার বয়সে 60 হয়েছে, আমি কি পাগল? এগুলা সব বানোয়াট, মিথ্যা। শিক্ষার্থীদের অভিযোগের ভিত্তিতে এরই মধ্যে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। যথাযথ ব্যবস্থা গ্রহণেরও আশ্বাস দিয়েছে প্রশাসন। ছাত্রীদের সাথে যে যৌনহয়রানির ব্যাপারটা অভিযোগ আসছে, এই ব্যাপারটা দেখার জন্য আমাদের 2জন অফিসার স্যারে ট্যাগ করে দিয়েছে। তদন্ত কমিটির রিপোর্ট পাওয়া সাপেক্ষে আমরা বিধি মোতাবেক ব্যবস্থা নেব। উনি দায়িত্বে নাই, উনি আপাতত কার্যক্রম থেকে বিরত আছেন। সাবরিন আলিজা, যমুনা নিউজ। একটি দুটি নয়, প্রায় 40টি সশস্ত্র সংগঠন সক্রিয় ভারতের মণিপুর রাজ্যে। এর মধ্যে শুধু মেইতেই জাতিগোষ্ঠীরই সশস্ত্র সংগঠন 21টি। অন্যদিকে কুকিদের রয়েছে 10টি সামরিক সংগঠন। অত্যাধুনিক সমরাস্ত্রও তাদের হাতে রয়েছে। সম্প্রতি গোষ্ঠীগত সংঘাতে রকেট হামলার পরে আলোচনায় সংগঠনগুলোর সক্ষমতা। এই দৃশ্য প্রায় 6 মাস আগের। নিয়মিত টহলের সময় মণিপুরে ভারতীয় সামরিক বাহিনীর গাড়ি বহর আটকে দেয় বিদ্রোহী গোষ্ঠীর সশস্ত্র সদস্যরা, ছোড়ে ফাঁকা গুলিও। এক পর্যায়ে ভারতীয় সামরিক বাহিনীর বহর লক্ষ্য করে মর্টার তাক করে বিদ্রোহীরা পিছু হটতে বাধ্য হয় সেনাবহর। সশস্ত্র গোষ্ঠীগুলোর মধ্যে সংঘাতকে কেন্দ্র করে বেশ কিছুদিন ধরে উত্তাল ভারতের মণিপুর রাজ্য। কুকি এবং মেইতে সশস্ত্র গোষ্ঠীগুলোর মধ্যে চলছে সংঘাত। চলতি সপ্তাহের শুরুতে রকেট হামলার পর আলোচনায় এসব সশস্ত্র গোষ্ঠীর সামরিক সক্ষমতা। মণিপুরে মূলত মেইতেই, কুকি, নাগা এবং জমি জাতিগোষ্ঠীগুলোর সশস্ত্র সংগঠন রয়েছে। এর মধ্যে কুকিদের রয়েছে সবচেয়ে বেশি 21টি সশস্ত্র গোষ্ঠী। এরপরই মেইতেইদের রয়েছে 10টি। স্বাধীনতার দাবিতে দীর্ঘদিন ধরেই চলছে এসব গোষ্ঠীগুলোর সশস্ত্র সংগ্রাম।
মেইতেদের মধ্যে সবচেয়ে পুরনো এবং বড় সংগঠন UNLFP, যার সদস্য প্রায় 10,000। এরপরই রয়েছে PLF। এই সংগঠনের সশস্ত্র সদস্যের সংখ্যা 2,000-এর বেশি। অন্যদিকে কুকি সশস্ত্র গোষ্ঠীগুলোর বেশিরভাগই পরিচালিত হয় মিয়ানমারকে কেন্দ্র করে। কুকি ন্যাশনাল আর্মি, কুকি ন্যাশনাল ফ্রন্টের মতো বিভিন্ন সশস্ত্র গোষ্ঠীগুলোতে 4 থেকে 6,000 সদস্য রয়েছে। এসব সশস্ত্র গোষ্ঠীগুলোর কাছে রয়েছে অত্যাধুনিক আগ্নেয়াস্ত্র, AK-47, M16, G3 থেকে শুরু করে বিভিন্ন ধরনের স্বয়ংক্রিয় অস্ত্র রয়েছে এসব গোষ্ঠীগুলোর কাছে। রয়েছে গোপন প্রশিক্ষণ কেন্দ্রও। সবশেষ লোকসভা নির্বাচনে মণিপুরের বিভিন্ন ভোট কেন্দ্রে হামলার অভিযোগ ওঠে এসব গোষ্ঠীগুলোর বিরুদ্ধে। মীর মুশফিক হাসান, যমুনা নিউজ। ইসরায়েলের আগ্রাসনে চরম রক্তক্ষয়ী আরেকটি রাত দেখল গাজা। সোমবার রাতে খান ইউনিসের শরণার্থী শিবিরে চালানো হামলায় কমপক্ষে 40 জনের মৃত্যু হয়েছে, 60 জন আহত হয়েছেন। আবারও নৃশংসতার শিকার নিরাপদ অঞ্চল হিসেবে ঘোষিত আল মাওয়াসি ক্যাম্প। হামলায় আক্রান্ত হয় 20টি তাঁবু। ঘুমন্ত নিরস্ত্র মানুষের উপরে বোমাবর্ষণ করা হয়। বিভীষিকাময় এক পরিস্থিতি তৈরি হয় তখন। তেল আবিব নিরাপদ এলাকা হিসেবে ঘোষণা দেওয়ার পর আল মাওয়াসি ক্যাম্পে আশ্রয় নেন হাজার হাজার বাস্তুচ্যুত ফিলিস্তিনি। প্রতিটি তাঁবুতে বাস করছে ধারণ ক্ষমতার তুলনায় অনেক বেশি মানুষ। আর ইসরায়েলের দাবি বেসামরিকদের আড়ালে ক্যাম্প থেকে কার্যক্রম পরিচালনা করছে হামাস। দাবি স্বাধীনতাকামী গোষ্ঠীর কমান্ড সেন্টার লক্ষ্য করেই অভিযান চালানো হয়েছে। এদিন গাজা সিটিতে একটি আবাসিক এলাকায় হামলায় শিশুসহ 5 জন নিহত হয়। অবশেষে অনুষ্ঠিত হতে যাচ্ছে বহুল প্রতীক্ষিত ডোনাল্ড ট্রাম্প কামালা হ্যারিস বিতর্ক। ট্রাম্পের কাছে বাইডেন ধরাশায়ী হওয়ার পর এই দ্বৈরথ ঘিরে তুঙ্গে মার্কিনীদের আগ্রহ। ব্যক্তিগত আক্রমণ নয়, দেশ নিয়ে পরিকল্পনা এবং প্রশাসনিক তর্ক বিতর্কই তারা দেখতে চান। বিশ্লেষকরা বলছেন বাইডেনকে অনায়াসে কোণঠাসা করতে পারলেও কামালার ক্ষেত্রে চিত্র ভিন্ন হবে। ডেমোক্র্যাট প্রার্থীকে এগিয়ে রাখছেন কোনো বিশেষজ্ঞ। How will you handle it on the debate stage if Trump decides to launch a personal attack? Are you ready, Madam Vice President? Ready. মঙ্গলবার পেনসিলভানিয়ায় প্রতিদ্বন্দ্বী ট্রাম্পের বিপক্ষে বিতর্কের মঞ্চে দাঁড়াবেন ডেমোক্র্যাটদের নতুন প্রেসিডেন্ট প্রার্থী কমলা হ্যারিস। 2.5 মাস আগে প্রেসিডেন্সিয়াল বিতর্কে বাকপটু ট্রাম্পের কাছে চরমভাবে কোণঠাসা হয়েছিলেন বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেন। তবে এ নিয়ে একেবারেই উদ্বিগ্ন নন হ্যারিস, বরং আছেন বেশ শান্ত আর আত্মবিশ্বাসী। একদিকে সাবেক আইনজীবী কমলা হ্যারিস, অন্যদিকে যৌন হয়রানি, অর্থ কেলেঙ্কারি সহ 34 মামলার আসামি ডোনাল্ড ট্রাম্প। ঐতিহাসিক এক বিতর্কের সাক্ষী হতে যাচ্ছে যুক্তরাষ্ট্র, মত বিশ্লেষকদের। বলছেন ট্রাম্প যদি বাকপটু হন তবে কমলাও সুবক্তা। 90 মিনিটের এই বিতর্ক প্রভাবিত করবে লাখ লাখ মানুষকে। বাইডেনের বিপক্ষে ট্রাম্প অনায়াসেই বাজিমাত করলেও কমলার বিপক্ষে তা এতটা সহজ হবে না, বরং সামান্য হলেও এগিয়ে থাকছেন কমলা। নারী হিসেবে যেসব ছাঁচে তাকে ফেলা হয়েছিল সব তিনি ভেঙে দিয়েছেন। দুপক্ষের সমর্থকরা আশা করছেন যুক্তি পাল্টা যুক্তিতে কাঁপবে এবারের মঞ্চ। তবে ব্যক্তিগত আক্রমণ ও মুখরোচক তর্ক বিতর্ক নয়, বরং অর্থনৈতিক সংকট, অভিবাসন নীতি সহ বিভিন্ন ইস্যুতে গঠনমূলক বিতর্ক আর প্রার্থীদের পরিকল্পনা দেখতে চান মার্কিন ভোটাররা। আমি বিতর্কের ব্যাপারে খুবই আগ্রহী, কিন্তু আগের বিতর্কগুলোয় দেখেছি দুপক্ষই প্রতিপক্ষকে ব্যক্তিগত আক্রমণ করছে এবং নিজেদের পক্ষে সাফাই গাইতেই তারা ব্যস্ত। দেশের সংকট নিয়ে কোনো কথা নেই। এবার এসব অপ্রয়োজনীয় ঝগড়া দেখতে চাই না। ফিলাডেলফিয়ায় ন্যাশনাল কনস্টিটিউশন সেন্টারে হবে এই বিতর্ক। সরাসরি দেখা যাবে টিভি পর্দায়, তবে থাকবে না কোনো লাইভ অডিয়েন্স। এক প্রার্থী কথা বলার সময় বন্ধ থাকবে অপর প্রার্থীর মাইক। প্রশ্ন করতে পারবেন শুধু সঞ্চালকরা। দেয়া হবে যুক্তি খণ্ডনের সুযোগও। বিতর্কের ভেন্যু পেনসিলভানিয়া নির্বাচনী লড়াইয়ে অন্যতম সুইং স্টেট। গেল 2 নির্বাচনে যিনি এখানে জয়ী হয়েছেন তিনিই হয়েছেন হোয়াইট হাউসের বাসিন্দা। ইফাতারা খন্দকার, যমুনা নিউজ। শিগগিরই পারমাণবিক অস্ত্রের সংখ্যা বৃদ্ধিতে কাজ শুরু করবে উত্তর কোরিয়া। সোমবার এই তথ্য জানিয়েছেন দেশটির সর্বোচ্চ নেতা কিম জং উন। এদিন উত্তর কোরিয়ার 76তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ভাষণ দেন কিম। রাষ্ট্রীয় টেলিভিশন KRT তার ভিডিও প্রকাশ করে। পারমাণবিক সক্ষমতা বৃদ্ধির উপরে জোর দেন কিম। এছাড়াও সেসব অস্ত্র যে কোনো সময় ব্যবহারের জন্য সর্বোচ্চ প্রস্তুত থাকার নির্দেশ দেন সেনাদের। আর সেই লক্ষ্যে পরমাণু ফোর্স গঠন নীতি কার্যকর করা হবে বলে জানিয়েছেন কিম। কোরীয় উপদ্বীপে যুক্তরাষ্ট্র এবং মিত্রদের ক্রমাগত হুমকি মোকাবেলায় শক্তিশালী সামরিক উপস্থিতি প্রয়োজন বলেও মন্তব্য করেন।
এই ছিল যমুনা নিউজের এখনকার আয়োজনে। সাথে থাকার জন্য ধন্যবাদ।